اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك। লাব্বাইক ধ্বনিতে প্রকম্পিত আরাফাতের ময়দান। পবিত্র হজ পালনে জড়ো হয়েছেন লাখ লাখ হাজি। বাংলা সহ 50টি ভাষায় অনুবাদ হবে খুতবা। রাতে যাবেন মুজদালিফায়। কোরবানির একদিন বাকি থাকলেও ক্রেতা খরায় রাজধানীর পশুর হাট। বাধ্য হয়ে কম দামে ছাড়ছেন বিক্রেতারা। উল্টো চিত্র ঢাকার বাইরে বেশি দাম হাঁকার অভিযোগ। ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ। লঞ্চ, ট্রেনে গাদাগাদি, সড়ক ও যানবাহনের দীর্ঘ লাইন। থেমে থেমে চলছে গাড়ি। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। ৭৪-এর মতো দেশে দুর্ভিক্ষ সৃষ্টির ষড়যন্ত্র চলছে। কৃষক লীগের কর্মসূচিতে প্রধানমন্ত্রী বললেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা হাস্যকর। এবং মিয়ানমারের সংঘাতের প্রভাবে সেন্ট মার্টিন আসা যাওয়া বন্ধ। এমন গুজবে উত্তাল ফেসবুক। ভিত্তিহীন তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রশাসনের। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। লাব্বাইক ধ্বনিতে প্রকম্পিত আরাফাতের ময়দান। পবিত্র হজ পালনে জড়ো হয়েছেন লাখ লাখ হাজি। বাংলা সহ 50টি ভাষায় এবার অনুবাদ করা হবে হজের খুতবা। বিস্তারিত জানাতে আরাফাতের ময়দান থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আরিফুর রহমান। যাচ্ছি তার কাছে। আমরা যেমনটি দেখছি, আসলে এই মুহূর্তে আমি অবস্থান করছি আরাফাতে, যেখানে আসলে চারিদিকে কানায় কানায় পরিপূর্ণ। এখনো লোকজন যারা আছেন তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন, অর্থাৎ নির্দিষ্ট যে সময় আছে আরাফাতে উপস্থিতির, সেই সময়ের মধ্যেই কিন্তু সকল মুসল্লি যারা যেখানে আছেন সেখান থেকে কিন্তু আরাফার ময়দানে এসে জড়ো হবেন এবং এখানেই কিন্তু তারা সারাটা দিন এখানে কাটাবেন, অর্থাৎ ইবাদত বন্দেগীর মাধ্যমে তাদের পুরো দিনটা এখানে কাটবে। এবং এখানে আমরা দেখছি আসলে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের যারা মুসলিম তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং নিজ নিজ যে তাঁবু আছে সেই তাঁবুগুলোতে তারা যাচ্ছেন এবং সেখানে গিয়ে মূলত তাদের যেই কার্যক্রম অর্থাৎ ইবাদতের মাধ্যমে যে সময় কাটানো সেটা কিন্তু তারা কাটাবেন। আমরা দেখছি আসলে এখানে অনেক বাংলাদেশিরাও আছেন। এখানে আমার সাথে আছে কয়েকজন বয়োবৃদ্ধ বাংলাদেশি, তারাও কিন্তু এসেছেন। তারাও কিন্তু এখন নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের যে আরাফাতের যে অবস্থান সেখানে কিন্তু এসে উপস্থিত হয়ে গেছেন। আপনি কোন জায়গা থেকে আসছেন? আপনি কোথা থেকে আসছেন? বাংলাদেশ থেকে আসছেন। উনি বাংলাদেশ থেকে এসেছেন। আমাদের এখানে অনেক বাংলাদেশি মুসলিমদেরকে আমরা এই মুহূর্তে দেখছি যারা কিন্তু আরাফাতের ময়দানে এসে উপস্থিত হয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যে এবং তারা কিন্তু মূলত এখানে আজকে সারাটা দিন পার করবেন। এখানে থেকে তাদের ইবাদত বন্দেগীর মধ্যেই কিন্তু তাদের পুরো দিনটি পার হবে এবং 2 ওয়াক্ত নামাজ এখানে তারা আদায় করবেন, অর্থাৎ যোহর এবং আসর একই একামাতে একই আজানে তারা কিন্তু এখানে আদায় করবেন। এখানে মূলত তাদের যে সময় সেটি অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন এবং সূর্যাস্তের সাথে সাথে যখনই মাগরিবের আজান হবে স্থানীয় সময় তখনই এখান থেকে কিন্তু তারা আবার আরাফাতের ময়দান থেকে মুজদালিফা খোলা আকাশে রাত্রি যাপনের উদ্দেশ্যে রওনা করবেন। তো আরাফাতের ময়দান থেকে এই ছিল আমার কাছে সব শেষ। হজের আনুষ্ঠানিকতার খবর জানছিলাম আরাফাতের ময়দান থেকে। কোরবানির একদিন বাকি থাকলেও এখনও ক্রেতা খরায় রাজধানীর পশুর হাটগুলো। তবে ঢাকার বাইরে চলছে বেচাকেনা। এই মুহূর্তে রাজধানীর দিয়াবাড়ি হাটে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ এবং রাজশাহীর বানেশ্বর হাটে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি কাজলের কাছে। ঈদ যতই ঘনিয়ে আসছে সেক্ষেত্রে সময় কিন্তু কমে যাচ্ছে কোরবানির পশু কেনার। ঈদের একদিন আগে বলা চলে যে আমি রাজধানীর দিয়াবাড়ি হাটে আছি। হাটের কিন্তু পর্যাপ্ত সংখ্যক কোরবানিযোগ্য পশু কিন্তু আমরা দেখছি। একই সঙ্গে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু ক্রেতার সমাগম কিন্তু বাড়ছে। আমরা এখন যে পার্টে আছি সেখানে কিন্তু এই কোরবানি গরু যেগুলো দেখছি সেটি কিন্তু খুব মাঝারি ধরনের দেশাল গরু। এই গরুগুলোর কিন্তু দাম কিন্তু মোটামুটি চাওয়া হচ্ছে। তবে বাজার পরিস্থিতি যেটি বলি পর্যালোচনায় সেটি কিন্তু এখানে যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এই গরুটি গতকালও যে দামে ক্রেতারা বলেছেন অর্থাৎ 3,20,000 টাকা এই গরু বলেছিলেন সেই গরুটি কিন্তু এখন বলা চলছে আজকে একদিনের ব্যবধানে অনেকটা কমে গেছে। বলা চলছে 2,40,000 2,60,000 এর মধ্যে কিন্তু দাম দর হচ্ছে এবং যে গরুটি গতকাল ছিল 2,80,000 সেই গরুটি আরও 20,000 কমে দাম ক্রেতারা করছেন। সেক্ষেত্রে ব্যবসায়ীরা
এবং যারা খামারি যারা গরু নিয়ে এসছেন 1টি বা 20টি বা 5টি যেভাবে নিয়ে এসছেন, সেক্ষেত্রে তারা বলছেন তারা লোকসানের ভাগিদার হচ্ছে। অর্থাৎ প্রান্তিক অবস্থায় প্রান্তিক এলাকায় তারা যেভাবে গরুর দাম দিয়ে কিনে নিয়ে এসছেন, এখানে রাজধানীর পশুর হাটে এসে সেই পরিমাণ দাম তারা পাচ্ছেন না। একইভাবে খামারি যারা এসছেন তারাও বলছেন যে তারা লালন পালনে ব্যয় যেভাবে হয়েছে, একইভাবে গ্রামে যেভাবে দাম বলেছে যে পরিমাণ, সেটিও কিন্তু এরা পাচ্ছেন না। সে বাধ্য হয়ে এখন যেটি তাদের অবস্থা দাঁড়াচ্ছে যে কম দামে এবং লোকসানে তারা কিন্তু বিক্রি করে চলে যেতে হচ্ছে তাদের, এমনটি কিন্তু তারা বলছেন। সব মিলে বলা চলে যে পশুর হাটে পর্যাপ্ত সংখ্যক গরু আমরা দেখছি, সেক্ষেত্রে গরুর যে বাজার দর হওয়া দরকার সেই দরের অনুপাতে কিন্তু বেচা বিক্রি হচ্ছে না, এবং ক্রেতার সমাগম যতটুকু হওয়া দরকার ছিল পশু অনুযায়ী, কোরবানির পশুর সংখ্যা অনুযায়ী, সেটি কিন্তু খুব কম বলা চলে এখন পর্যন্ত। তবে বিকেল এবং রাত এবং কালকে সিনারিও কী হবে, চিত্র কী হবে, সেটি কিন্তু দেখার বিষয়। এবং বাজারে কোরবানির পশুর যে অবস্থা, সেটি কিন্তু বলা চলে যে এখন হাতের নাগালে অনেকে বলছেন ক্রেতারা, এবং কম দামে যেহেতু পাচ্ছেন সেক্ষেত্রে তারা বলছে হাতের নাগালে চলে আসতে আসতে তারা এই পশুগুলো কিনতে পারছেন। তো আমার কাছে রাজধানীর পশুর হাটের সবশেষ ছিল এ পর্যন্তই। চলে যাচ্ছি রাজশাহী বানেশ্বরে, সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। ছোট বড় মিলিয়ে প্রায় 25টি কোরবানির পশুর হাট বসেছে, এবং এই পশুর হাটগুলোতে শেষ মুহূর্তে বেচা কেনা জমে উঠেছে। বিশেষ করে সকাল থেকে কিন্তু এই যে রাজশাহীর যে বানেশ্বর হাটটি আছে, সেই বানেশ্বর হাটে আশপাশ থেকে খামারিরা তাদের পোষা গরু নিয়ে এসেছেন, এবং এখানে যে হাটে গরুগুলো উঠেছে সেগুলো অধিকাংশই কিন্তু দেশি খামারে লালন পালন করা গরু, এবং এই গরুগুলোর দাম চাওয়া কিন্তু এখন পর্যন্ত চাওয়া হচ্ছে বেশি, এমনটাই ক্রেতারা বলছেন। যদিও আমরা সকালের দিকে কিন্তু ক্রেতার সমাগম কম দেখছি। বিশেষ করে আপনারা জানেন যে যেহেতু দুপুর গড়িয়ে বিকেল হবে, এই হাটের কিন্তু কোরবানির যে পশু সেটির আমদানি কিন্তু বাড়বে, এমনটাই আসলে এখানে ক্রেতারা বলছেন। যে কারণে তারাও কিন্তু এখনো চূড়ান্ত দাম বলছেন না, তারা ঘুরে ঘুরে দেখছেন পছন্দের গরুটি কেনার জন্য। আমরা ক্রেতাদের সাথে যেমন কথা বলেছি, বিক্রেতাদের সাথেও কথা, বিক্রেতারা যেটা বলছেন যে এখনো পর্যাপ্ত পরিমাণ গরু হাটে আছে, কিন্তু সে পরিমাণ বেচা কেনা এখনো শুরু হয়নি, কারণ কিছুক্ষণ আগেই তারা এই কোরবানির পশুগুলো বিক্রির উদ্দেশ্যে হাটে তুলেছেন। তবে এখন আসলে ক্রেতারা কিছু সেই পর্যাপ্ত দাম বলছেন না, কাঙ্ক্ষিত দাম বলছেন না বলে তারা কিন্তু ছাড়তে পারছেন না, এমনটাই বিক্রেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে। ক্রেতারাও বলছেন যে আসলে প্রথম দিকে কিন্তু দাম চাওয়া হচ্ছে বেশি, যে কারণে এখন কেনা সম্ভব হচ্ছে না। বিশেষ করে এই কোরবানির পশু, বিশেষ করে 2 মনের যে গরুগুলো, সেই 2 মনের গরুগুলো এখানে বিক্রি হচ্ছে এখানে 60 থেকে 70 হাজার টাকায়, এবং এখানে মাঝারি আকারের যে গরুগুলো সেগুলো 1.5 লাখ টাকায় থেকে 2 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এবং যে 8 থেকে 10 মনের যে গরুগুলো সেগুলো প্রায় 3 লাখ টাকায় বিক্রি হচ্ছে। তো এইভাবেই আসলে বেচা কেনা চলছে। বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবছর প্রতিটি কোরবানির পশুর দাম 15 থেকে 20 হাজার টাকা বেশি। তো এই ছিল আমার কাছে রাজশাহীর বানেশ্বর থেকে এখন পর্যন্ত কোরবানির পশু বেচা কেনা সর্বশেষ। কোরবানির পশুর হাটের খবর জানছিলাম রাজশাহী ও রাজধানীর দিয়াবাড়ি থেকে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ। এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রায় আছেন সহকর্মী রাজিবুল হাসান, এবং কমলাপুর রেল স্টেশনে আছেন নাজমুস সালেহী। সরাসরি শুরুতেই যাচ্ছি রাজীবের কাছে। মানুষের ঢল লেগেছে সড়ক মহাসড়কে, যেভাবে পাচ্ছে তাদের বাড়ির পথে ছুটছে। আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই চন্দ্রা মোড় ঘিরে কিছুটা জটলা তৈরি হয়েছে। কিছুক্ষণ আগেও আমরা পুলিশের যে ড্রোন ক্যামেরা সেখানে দেখেছি 5 থেকে 7 কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। এখন কিন্তু সেটি এক লাইনে, আপনার মাঝখানের যে লেনটি দেখতে পাচ্ছেন এটি রাজধানী থেকে গাড়ি এসে এই লেন দিয়ে উত্তরবঙ্গে চলে যাচ্ছে, এবং পাশের যে লেনটি সেটি দিয়ে রাজধানীর দিকে প্রবেশ করছে। অর্থাৎ গাড়ির স্রোত দেখে আপনারা বুঝতে পারছেন যে রাজধানী থেকে যেসব যানবাহন আসছে সেই গাড়ি কিন্তু এই যে সামনের দুটি গাড়ি একসঙ্গে দেখতে পাচ্ছেন সেখানে এক ধরনের লেগে যাচ্ছে। এর কারণ হচ্ছে পাশের যে আরেকটি লেন রয়েছে সেখানে কিন্তু যাত্রী তোলার কারণে এই গণপরিবহন গুলো দাঁড়িয়ে আছে, এবং এই দাঁড়িয়ে থাকার কারণে মূলত রাজধানী থেকে যেসব যানবাহন এই চন্দ্রা হয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে সেগুলো কিন্তু এখানে জটলার মুখে পড়তে হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে যানজটের মুখে পড়তে হচ্ছে। এর কারণ এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু সামনে টানা যাচ্ছে না, এবং সামনে যদি না টানা যায় তাহলে কিন্তু এই যানজট আরো বাড়তে পারে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই
চন্দ্রা এলাকায় ফ্লাইওভার দিয়ে এখানে যে ফুটওভার ব্রিজ রয়েছে সেই ফুটওভার পার হয়ে তারপরে তারা কিন্তু দূরবর্তী জায়গায় গিয়ে তারা যানবাহনে ওঠার চেষ্টা করছে। অপরদিকে যে ফ্লাইওভারটি রয়েছে চন্দ্রা ফ্লাইওভার, সেখানে কিন্তু এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে পুরো ফ্লাইওভারে যানজট লেগে আছে। মানুষের ভোগান্তি কিন্তু চরম আকার ধারণ করেছে এবং তারা বলছেন যে বাড়তি ভাড়া সহ নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে তারা। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা সড়ক পরিস্থিতি, এখনকার পরিস্থিতি। আমরা যেতে চাই কমলাপুর স্টেশনে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নাজমুল সালিহি। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে মোহনগঞ্জ এক্সপ্রেস। এটি 1টা 15 মিনিটে এখান থেকে যাত্রা করে নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা রয়েছে। ট্রেনটি আরও আধা ঘন্টা আগে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে এবং 1-2জন করে এই ট্রেনের যাত্রীরা কিন্তু আসছেন। যেহেতু আরও 1 ঘন্টা বাকি রয়েছে ট্রেনটি ছেড়ে যেতে গন্তব্যে, সুতরাং এই ট্রেনের যাত্রীরা এসে তারা আসনে বসছেন, 2-1জন করে আসছেন। সকাল থেকে যতগুলো ট্রেন এখান থেকে ছেড়ে গেছে, উত্তরবঙ্গ ছাড়া অন্য অঞ্চলের ট্রেনগুলোতে আমরা একেবারে ভিড় কম দেখেছি। উত্তরবঙ্গের ট্রেনগুলোতে একটু উপচে পড়া ভিড় ছিল। আজকে সারাদিনে 43টি আন্তনগর ট্রেন, সাথে 2টি ঈদ স্পেশাল। এই 43টি আন্তনগর ট্রেনের ঈদের টিকিটের সংখ্যা 35,000 মতো, সাথে সব মিলিয়ে মেল, লোকাল আর কমিউটার মিলিয়ে 29টি ট্রেন এখান থেকে ছেড়ে যাবে, যার পরিবহনের সক্ষমতা রয়েছে 1,30,000 থেকে 1,50,000-এর মতো যাত্রীর। সারাদিনে রেলপথ দিয়ে এত সংখ্যক মানুষ রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন গন্তব্যে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এখান থেকে যেতে পারবেন। স্বস্তির খবর হচ্ছে যে এবার ঈদের কোনো ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় ঘটেনি, যে কারণে যাত্রীরা অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন। সকাল থেকে যতগুলো ট্রেন ছেড়ে গেছে গত 2-3 দিনের মতো আজও প্রতিটি ট্রেন এখানে শিডিউল মেনে যথাসময়ে সেখান থেকে ছেড়ে গেছে, যে কারণে যাত্রীরা বলছেন যে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে কিছুটা ভিড় থাকলেও, কিছুটা গাদাগাদি থাকলেও যেহেতু তারা সঠিক সময়ে যাত্রা করতে পেরেছেন সেজন্য তাদের স্বস্তির যাত্রা হবে, তারা সেটি বলছেন। আর গত কয়েকদিনের তুলনায় আজকে রেলপথ মন্ত্রণালয়ের থেকে যে ধরনের শঙ্কা করা হচ্ছিল যে হয়তো আজকে যাত্রী সংখ্যা চাপ অনেকটা হতে পারে, কিন্তু আসলে তুলনামূলকভাবে আজকে কিন্তু যাত্রী চাপ অনেকটা কম। তবে বিকেলের ট্রেনগুলোতেও, বিশেষত উত্তরবঙ্গের ট্রেনগুলোতে এই যাত্রী চাপ আরও বাড়বে এবং সেটি যাতে নিরাপদ যাত্রা করা যায় এবং সেটিতে ট্যাকেল দেওয়া যায় সেজন্য রেলের প্রস্তুতি আছে বলেও রেলপথ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে ঈদযাত্রার সর্বশেষ খবর। ঈদযাত্রার খবর জানছিলাম কমলাপুর রেল স্টেশন ও গাজীপুর থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে 74-এর মতো দুর্ভিক্ষ সৃষ্টির পাঁয়তারা এখনও চলছে, তাই যে কোনো মূল্যে নিজেদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। সকালে গণভবনে কৃষক লীগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে কথা বলেন তিনি। সকাল 10টায় প্রতি বছরের মতো এবারও পহেলা আষাঢ়ে নিজেদের দলীয় কর্মসূচি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। এ সময় সরকার প্রধান বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করেন দলের নেতাকর্মীদের। প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকাকালীন এবং আন্দোলনের নামে বিএনপি জামায়াত গাছ নিধন করলেও তার বিপরীত কাজটি করে আওয়ামী লীগ। এরপর গণভবনের সবুজ চত্বরে 3টি গাছের চারা রোপণ করে বর্ষা মৌসুমের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এবং সেই সাথে আমাদের লবণাক্ত সহিষ্ণু ধান, আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। আমরা যদি ঢাকা শহরের চিত্রটা দেখি, ছোটবেলায় দেখেছি সেই এয়ারপোর্ট থেকে একবারে বাংলা একাডেমি হয়ে ইউনিভার্সিটি পর্যন্ত আইল্যান্ডের মধ্যে সেই কৃষ্ণচূড়া গাছ যখন ফুটতো, অপরূপ রূপে আমাদের এই শহরটা জেগে উঠত। জিয়াউর রহমান এক করে সব গাছগুলি কেটে ফেলে দেয়। আমরা আমাদের ফসল উৎপাদন করবো, কারো কাছে হাত পাততে হবে না। কারণ আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা 74 সালে নগদ টাকা দিয়ে কেনা খাদ্য কিন্তু আসতে দেয়নি, কৃত্রিমভাবে সেখানে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেভাবে হোক মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে, আর সেটাও যখন সফল হয়নি তারপরেই তো 15 আগস্ট ঘটালো। এখনও কিছু লোকের কিন্তু সেই চেষ্টাটাই আছে। ঈদেলে কাউন্টারে টিকিটের জন্য দীর্ঘ লাইন এখন অতীত। নারীর টানে বাড়ি ফেরার সেই চিরাচরিত ভোগান্তি কমিয়েছে অনলাইন টিকিট ব্যবস্থা। রেলপথের চিরাচরিত এই চিত্র জানান দেয় সময় হয়েছে নারীর টানে বাড়ি ফেরার। কেউ ফিরছেন একা, কেউ আবার পুরো পরিবার নিয়ে। ভিড়ের মাঝেও চোখে মুখে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ। এবার উত্তর
উত্তর ও দক্ষিণবঙ্গের সড়ক পথের উন্নয়ন যেমন মসৃণ করেছে ঈদ যাত্রা, তেমনি অনলাইন টিকিট ব্যবস্থা ভোগান্তি কমিয়েছে কয়েক গুণ। আমার মতো প্রফেশনাল যারা, আমরা তো এখানে এসে টিকিট কাটার মতো সময় আমাদের কাছে নেই। আগে লাইনে দাঁড়াইতে হতো, হয়তো বা আমার কাজ ছেড়ে আসতে হতো এখানে। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমি আমার অনলাইন থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে টিকিট কিনে নিতে পারি। শুধু টিকিট কেনার ভোগান্তি কমাতেই সীমাবদ্ধ নয়, মোবাইল ব্যাংকিং সেবায় বাড়ি ফেরার আনন্দ দ্বিগুণ করতে রয়েছে নানান অফার। প্রথমবার ট্রেনের টিকিট কিনতে ন্যূনতম 1000 টাকা বিকাশ পেমেন্ট করলেই আছে 100 টাকা ডিসকাউন্ট কুপন পাওয়ার সুযোগ। আমরা যখন টিকিট কাটি বিভিন্ন ধরনের ডিসকাউন্ট পেয়ে থাকি। ডিসকাউন্ট পাইলে আমাদের টিকিটের মূল্যটা একটু কমে আসে। অবশ্যই আমাদের জন্য ভালো যদি বিকাশ যথাযথভাবে যদি সুবিধাটা দিয়ে থাকে। সময় বাঁচাতে ও ভোগান্তি কমাতে সব পথেই অনলাইন টিকিট ব্যবস্থা ভবিষ্যতে আরও স্বচ্ছ ও সহজ করার দাবি যাত্রীদের। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। অব্যবস্থাপনা নিয়ে আরেকটি কোরবানির ঈদ পার হবে সাভার চামড়া শিল্পনগরীর। পরিবেশ দূষণে একদিকে অসুস্থ হচ্ছে মানুষ, অন্যদিকে ধ্বংসের পথে ধলেশ্বরী নদী। বৈশ্বিক বাজারের কথা মাথায় রেখে ঢাকার হাজারীবাগ থেকে চামড়া শিল্পনগরী স্থানান্তরের জন্য 2003 সালে 200 একর জমি নিয়ে সাভারের হেমায়েতপুরে গড়ে উঠে চামড়া শিল্পনগরী। আসছে কোরবানিকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুত 142টি ট্যানারি। তবে ট্যানারি পল্লীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি অকেজো, পুরোপুরি ঠিক নেই ড্রেনেজ ব্যবস্থা। আসছে কোরবানি ঈদে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা অনেকের। ময়লা সাইডের দিকে ছিটতে আছে, নদীতে কিছু কিছু যায়, ড্রেনেজ পরিষ্কার না, নদীরে দূষিত করতেছে, এটার জন্য আমরা তো এটার বিরুদ্ধেই আছি। সরকারের দায়িত্ব এইগুলি পরিষ্কার রাখা, বিচিত্রগুলা পরিষ্কার করা নাই। দুর্গন্ধর মাধ্যমে আমরা জীবন বসবাস করতেছি। পরিবেশ বান্ধব না হওয়ার কারণে বিশ্ববাজারে প্রবেশাধিকার হারাচ্ছে দেশের চামড়া শিল্প, বলছেন অর্থনীতিবিদরা। ওয়েদার ওয়ার্কিং গ্রুপের সঙ্গে আসলে নেগোশিয়েট করি, তখন কিন্তু তারা বাংলাদেশের এই যে এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স, সোশ্যাল কমপ্লায়েন্স, এই ইস্যুগুলোকে তারা তুলে ধরেন। পরিবেশ নষ্ট হওয়ার জন্য ব্যবসায়ীরা একা দায়ী নয় বলে দাবি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের। আপনারা যে প্রশ্ন করেন যে বেসিককে কেন তারা এই ধরনের একটা পর্যায়ে আমাদেরকে নিয়ে গেল, এখন তারা এটা ম্যানেজমেন্ট করতে পারছে না কেন? ট্যানারির তরল ও কঠিন বর্জ্য মিশ্রিত হয়ে দূষিত হচ্ছে ধলেশ্বরী নদীর পানি। বাতাসে দুর্গন্ধ, নষ্ট হচ্ছে পরিবেশ। যদি এই নদী মরে যায় তাহলে সেই দায় কার? উত্তর জানা নেই কারো। সাইফুল ইসলাম, সময় সংবাদ, সাভার, ঢাকা। এই ছিল সময় সংবাদ। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ মৌটুসী। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।